প্রবাসী বাংলাদেশিরা আসলে শরীরটা নিয়ে শুধু বিদেশে বাস করে বলে আমি বোধ করি। মানে তাদের মনটা কিন্তু বাংলাদেশেই পড়ে থাকে সারাদিন। আগস্টের 5 তারিখের মধ্যে যদি জুলাই সনদ এবং ঘোষণাপত্র যদি রেডি করা বা ঘোষণা না দেওয়া যায়, তাহলে একটা গভীর সংকট তৈরি হবে বলে আশঙ্কা করছি। গণতন্ত্র নিয়ে কারোই কোনো আপত্তি নেই। জুলাই গণ অভ্যুত্থানে প্রবাসীরা কি দারুণ অভূতপূর্ব একটা রোল প্লে করেছে, এটা তো অনস্বীকার্য। তারা যদি রেমিটেন্স শাটডাউন না করতেন, তাহলে তাহলে বোধহয় এই রেজিমকে সরিয়ে ফেলাটা বোধহয় আরেকটু কঠিন হতে পারতো বা হতো। গাভী লাগবে, এই গাভীটার আসলে কালার কি হবে, এটা ছোট হবে না বড় হবে, বনি ইসরায়েলের মতো একটা, যে এত বেশি ক্রাইটেরিয়া দাঁড়িয়ে যাচ্ছে, ওই বাছুরটা খুঁজে পাওয়াটা দুষ্কর হয়ে যাবে আর কি। যে বেশিরভাগ রাজনৈতিক দল আসলে এই বহুত্ববাদের বিষয়টাই রাজি হয় নাই, তাদের রিজার্ভেশন শো করেছে। এই জন্য কমিশন ওটাকে পুরো ড্রপ আউট করে দিয়েছে। আর জাতীয় ঐক্যমত্য কমিশনে যে এজেন্ডাগুলো দেখতে পেলাম, এখানে আসলে পুলিশ সংস্কার কমিশন নিয়ে কোনো এজেন্ডা তালিকাভুক্ত আছে বলে আমার কাছে মনে হয়নি, অ্যাটলিস্ট আমি এখনো পর্যন্ত দেখি নাই। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতি। আপনারা জানেন আমরা অনুষ্ঠানে আলোচনা করে থাকি রাজনৈতিক বর্তমান অবস্থা এবং আগামীতে আমরা কেমন রাজনৈতিক পরিবেশ দেখতে চাই সেই বিষয়গুলো নিয়ে। আজকে আপনাদের সামনে আমরা একজন অতিথি হাজির করেছি। আসলে এই 5 আগস্ট পরবর্তী সরকার বিভিন্ন সংস্কার কমিশন গঠন করেছে এবং সেই সংস্কার কমিশনের রিপোর্ট অনুযায়ী সরকারের পক্ষ থেকে আলোচনা চালিয়ে যাচ্ছে। দ্বিতীয় ধাপের এই আলোচনায় 20টি জিনিসকে প্রাধান্য দিয়ে আলোচনা শুরু করেছি। এর মধ্যে 16টি বিষয়ে আলোচনা হয়েছে। কিছু বিষয় একমত হয়েছে রাজনৈতিক দলগুলো, কিছু বিষয়ে দ্বিমত আছে। এই সার্বিক বিষয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন আমার বাংলাদেশ পার্টি বি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক। আজকের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করবার জন্য। সানি, আমি একটু শুরুতেই আসলে জানতে চাচ্ছি যে সংস্কার কমিশন তো নির্বাচনী যে রোডম্যাপ এবং সংস্কার সবগুলো বিষয় নিয়ে আসলে কাজ করছে। নির্বাচন কমিশন যদি নির্বাচনগুলো নিয়ে বাস্তবায়নের বিষয়ে কাজ করবে, তার আগে সংস্কার কমিশনের রিপোর্ট একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। আমি শুরুতে একটু জানতে চাচ্ছি আসলে নির্বাচনের প্রস্তুতিটা আপনাদের এখানে তো আপনারা সংস্কার কমিশন নিয়মিত আসা যাওয়া করছেন, বাট দলগতভাবে বা ব্যক্তিগত পর্যায়ে আপনি আসলে নির্বাচন নিয়ে কী ভাবনা আপনার? জি ধন্যবাদ। আমরা যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে, যেটা কথা আপনি বলছিলেন, ওখানে আমরা আমাদের দলের প্রতিনিধিত্ব করি। আমরা প্রতিদিনই আমরা অংশগ্রহণ করি, আমাদের মতো করে কন্ট্রিবিউট করি, আমাদের ভাবনাগুলো, আমাদের চিন্তাগুলো, আমাদের মত তুলে ধরি। সেখানে আমরা একটা দলের পক্ষ থেকে আমরা সাধারণত একটা নমনীয় অ্যাপ্রোচ গ্রহণ করেছি আমরা। কারণ আমরা বোধ করেছি যে জুলাই আগস্টের যে অভ্যুত্থান ঘটেছে, এটার পরে যে নতুন আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে, বাংলাদেশের যে একটা রিফর্ম চাই, নতুন বাংলাদেশ আমরা গঠন করতে চাই, রাষ্ট্রের যে মৌলিক কাঠামোগুলোর যে পুনর্গঠন করতে চাই, পুনর্সজ্জা করতে চাই, তো এই প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আমরা ঐক্যমত্য গঠিত করবার জন্য আমরা একটা নমনীয় অ্যাপ্রোচ গ্রহণ করেছি জাতীয় ঐক্যমত্য গঠনের স্বার্থে। এটা আপনি ঠিকই বলেছেন। আর পাশাপাশি তো রাজনৈতিক দল হিসেবে আমাদের নির্বাচনে অংশগ্রহণের বিষয় থাকে, তো এটার জন্য আমাদের দলীয় প্রস্তুতি চলছে, প্যারালালি চলছে, একসাথে চলছে। আপনাকে জানিয়ে রাখি যে আমাদের দল থেকে যে প্রার্থিতা বাছাইয়ের জন্য একটি আলাদা উপকমিটি করা হয়েছে, যেখান থেকে প্রার্থিতা বাছাইয়ের জন্য তারা শর্টলিস্ট করেছেন। এবং কিছুদিন আগে গেল মাসে আমরা ঢাকায় একটা সম্মেলন টাইপেরও করেছি, যারা প্রার্থিতা দিতে চায়, অংশগ্রহণ করতে চায় নির্বাচনে সারা বাংলাদেশ থেকে, তাদের সম্মেলন হয়েছে। আমরা কথা বলেছি, ভাবনাগুলো বিনিময় করেছি। তো এই অবস্থায় আছে। তো আমরা এই রাষ্ট্রের যে সংস্কার জনিত যে পদ্ধতি, সেটাতে আমরা তো অবশ্যই অংশগ্রহণ করছি। পাশাপাশি নির্বাচনে অংশগ্রহণের জন্য আমাদের দলীয় এবং ব্যক্তি আকারে যারা প্রার্থিতা দিতে চায়, তারাও প্রস্তুতি গ্রহণ চলছে আমাদের।
আপনি ব্যক্তিগতভাবে আসলে কোন জায়গা থেকে নির্বাচন করবেন এরকম কোনো সিদ্ধান্ত কি নিয়েছেন বা? যে আমি আসলে কোন সংসদীয় আসনের এরকম যদি প্রশ্নটা হয় তাহলে আমি দিনাজপুর ৬ সেখানে 4টি উপজেলা খুব বড়, যদি আপনি ভৌগোলিক বিবেচনা করেন তাহলে অনেক বড় একটি আসন বলতে হয়। এটি 4টি উপজেলার সমন্বয়ে গঠিত, হাকিমপুর, ঘোড়াঘাট, নবাবগঞ্জ এবং বিরামপুর। তো আমি দিনাজপুর ৬ থেকে নির্বাচন করতে চাই যদি দল আমাকে মনোনয়ন দেন। তো এবার আসি আমরা একটু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের এই রাজনীতিতে তাদের অবস্থান জানান দেওয়ার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী রাজধানীতে একটি বড় শোডাউন করেছে। আমরা সেটা নির্বাচনী শোডাউনও বলতে পারি। এই নির্বাচনী শোডাউনে আসলে জামাতের অনেকগুলো দাবি ছিল, তার মধ্যে অন্যতম একটা দাবি হলো পিআর পদ্ধতিতে নির্বাচন। সংস্কার কমিশন এই বিষয়গুলো নিয়ে আপনার আলাপ আলোচনা করছেন। এই বিষয়টাকে আসলে আপনি সার্বিকভাবে কিভাবে মূল্যায়ন করছেন? জামায়াতে ইসলাম শুধু নয়, অন্য আরও দলও আসলে সাম্প্রতিক সময়ে আপনি যেটাকে বললেন শোডাউন করেছে বা যে একসাথে অনেক বড় গ্যাদারিং করেছে। এটা কিছুদিন আগে বিএনপি করেছিল একরকমভাবে, ছাত্র দল যুব দলের সমন্বয়ে, যদিও মূল দলের আকারে না, কিন্তু আসলে ওখানে তো ওখানে আমন্ত্রিত প্রধান অতিথিগুলো তো আসলে মূল দলেরই ছিলেন। তারপরে আমরা খেয়াল করেছি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, তারাও সোহরাওয়ার্দী উদ্যানে করেছে, ঠিক একই ভেন্যুতে জামায়াতে ইসলামও গত 19 তারিখে শনিবার ছিল সেখানে করেছে, বিপুল মানুষের সমাগম ছিল সেখানে। তো এখানে একটা রাজনৈতিক কারণ তো আছেই। রাজনৈতিক কারণটা হতে পারে তাদের শক্তিমত্তা, আমি নেতিবাচক অর্থে বলছি না, ইতিবাচক অর্থেই বলছি, যে তাদের সক্ষমতা জানান দেওয়া, শক্তিমত্তা জানান দেওয়া, তাদের যে গণসমর্থন আছে, তাদের জনগণ সাথে আছে, এরকম তো একটা জানান দেওয়ার, তো রাজনৈতিক জানান দেওয়ার তো একটা প্রয়াস তো আছেই। সাথে সাথে আরেকটা বিষয় যে বন্ধু নির্বাচনেরও একটা প্রক্রিয়া হতে পারে। যাদেরকে আমন্ত্রণ করেছে বা যারা গেছে, যারা ওই একই সুরে কথা বলেছে, তো এখানে ওই প্রসেসের মধ্য দিয়ে আসলে রাজনৈতিক বা নির্বাচন কেন্দ্রিক বন্ধু বাছাইয়েরও একটা প্রক্রিয়ার অংশ এটা হতে পারে। তাছাড়া আপনি সেখানে তাদের অন্যতম 6 কিংবা 7টা দাবি ছিল, তাদের অন্যতম প্রধানতম দাবি একটা হচ্ছে যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যেটা পিআর নামে পরিচিত, যে সংখ্যানুপাতিক হারে নির্বাচন ব্যবস্থার প্রবর্তন করা, যেটি বাংলাদেশে এই প্রথমবারের মতো হয়তো আলোচনায় চলে এসছে। কতখানি সক্ষম হবে এই দাবি অর্জনে সেটা তো দেখার বিষয়। তবে পিআর পদ্ধতি নিয়ে যদি বলতে চাই, আসলে খুব আইসোলেটেড আকারে এর আনসার করা আসলে ডিফিকাল্ট। এটাকে একটা সামষ্টিকভাবে বোঝাপড়ার ভিত্তিতে আনসার করতে হবে। যদি আপনার ধৈর্যচ্যুতি না ঘটে আমি একটু ব্যাখ্যা করতে চাই। যেমন প্রথমে আগে বলা দরকার যে আসলে পিআর পদ্ধতিটা কি বাংলাদেশ নামক রাষ্ট্রেই কি প্রথম কি আসলে প্রবর্তন করা হচ্ছে না? আনসার ইজ নো। কারণ এই মানে দেখবেন আলোচনায় এমন একটা করা হয় যে না এটা নতুন নতুন, ঠিক আছে বাংলাদেশে নতুন, কিন্তু এই পৃথিবী নামক গ্রহে কিন্তু বিষয়টা নতুন না। আমি লাস্ট টাইম রিপোর্ট পড়ছিলাম, পৃথিবীতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণকারী দেশ আছে 170টা মোটামুটি। সেই 170টা দেশের মধ্যে একটা রিপোর্টে দেখলাম 81টা দেশ, আরেকটা রিপোর্টে পড়ছিলাম 85টা দেশে কোনো না কোনো ফর্মে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর পদ্ধতি চালু আছে, প্রচলন আছে সেসব দেশে। তো এই জন্য বলছি এই এত লার্জার স্কেলে আছে সারা পৃথিবীতে। আপনি যদি মহাদেশ আকারে বিবেচনা করেন সেখানে দেখবেন যে ল্যাটিন আমেরিকায় যদি যান সেখানে ব্রাজিল, আর্জেন্টিনা, এখানে যদি আপনি নর্থ আমেরিকায় যদি যান ওখানে কানাডাতে আছে, অ্যাক্রস দ্য আটলান্টিকের এই পারে জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, এইসব দেশে আছে। এইসব জায়গা ঘুরে টুরে একেবারে যে আমাদের আপনি নেইবারিং কান্ট্রিগুলোতে আসেন, এখানে নেপাল, শ্রীলঙ্কা, এগুলোতেও আছে। তো একেবারে দূরবর্তী দেশ থেকে, মহাদেশ থেকে শুরু করে আমাদের নিকটতম প্রতিবেশী পর্যন্ত এটা ছড়িয়ে ছিটিয়ে আছে, অনেক দেশে আছে। তো এই জন্য এটা মানে এই নির্বাচন ব্যবস্থার বিবেচনায় এটা পৃথিবীতে আসলে নতুন কোনো ধারণা নয়, বাংলাদেশে প্রথমবারের মতো আমরা চিন্তা করছি। এখন এখানেও বলে রাখি যে বাংলাদেশে যে ইউনিক্যামেরাল পার্লামেন্টারি সিস্টেম আছে, এখানে যে এক কক্ষ বিশিষ্ট আইনসভা যে বিরাজমান আছে, এটাকে একটা আলোচনা ঐকমত্য কমিশনে প্রায় বলা চলে ওভারওয়েলমিং মেজরিটি, প্রায় অনেক সংখ্যক দল
আসলে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তনের জন্য একমত পোষণ করেছে। তারা একটা বাইক্যামেরাল পার্লামেন্টারি সিস্টেম চান। আমরা যদিও আমাদের দল থেকে আমরা কিছুটা দ্বিধান্বিত ছিলাম বা আমাদের কাইন্ড অফ রিজার্ভেশন ছিল, আমরা বোধ করেছি যে আইডিয়া আকারে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার আইডিয়াটা হয়তো যেগুলো ম্যাচিউর ডেমোক্রেটিক নেশন আছে সেখানে হয়তো ভালো আছে বা ঠিক আছে ওটা, কিন্তু ওটা বাংলাদেশের জন্য বোধহয় এখনও বাংলাদেশ কম্প্যাটেবল হয়ে ওঠে নাই। মিনিং বাংলাদেশের রাজনৈতিক যে 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 সংস্কৃতি আছে এটা আমরা এখনও ওই ব্যবস্থার সাথে অভ্যস্ত হয়ে ওঠার মতো সংস্কৃতি আমাদের এখনও ওই পরিপক্কতা বা সংস্কৃতি গড়ে ওঠে নাই। এই জন্য আমরা বলেছিলাম, কিন্তু যেমনটা আপনাকে একটু আগে বলছিলাম যে আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনে আসলে গেছি আমাদের শুধুমাত্র দলীয় অবস্থানকে তুলে ধরার জন্য নয় বা বিরোধিতা করার খাতিরে নয়, আমরা আসলে ঐক্যমত্য প্রতিষ্ঠার স্বার্থে আমরা একটা নমনীয় অ্যাপ্রোচ গ্রহণ করেছি। তো এই জন্য আমরা জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার স্বার্থেই আমরা আসলে আমাদের ওই জায়গা থেকে কিছুটা সরে এসেছি, কিন্তু খানিকটা শর্ত সাপেক্ষে। আমরা বলেছি কমিশনকে যদি উচ্চকক্ষ বিশিষ্ট আইনসভা হয়, তাহলে উচ্চকক্ষ যদি থাকে তাহলে কমপক্ষে ন্যূনতমভাবে উচ্চকক্ষে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম থাকতে হবে। যদি নিম্নকক্ষে যেভাবে বিরাজমান অবস্থা আছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট আসনের ভিত্তিতে যদি ওটা থাকে, আর উচ্চকক্ষে যদি ন্যূনতমভাবে যদি ভোটের ভিত্তিতে পিআর সিস্টেম চালু হয়, তাহলে এই উচ্চকক্ষ আর নিম্নকক্ষের যে একটা ব্যালান্সিং এক্সারসাইজ, যেটা এটা ক্ষমতার যেটা ভারসাম্য আসবে, এই জায়গা থেকে আমরা চিন্তা করেছি যদি এই ভারসাম্যটা আমরা সমুন্নত করতে পারি তাহলেই যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রবর্তন একটা 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 সার্থকতা লাভ করবে। অন্যথায় এটা জাস্ট একটা শোভাবর্ধনকারী একটা এক্সটেন্ডেড ভার্সন অফ দ্য এক্সিস্টিং পার্লামেন্ট হবে, এটা মিনিংফুল হবে না। এটা আরেকটা রিস্কি বিজনেস আছে, সেটা হলো যে বড় রাজনৈতিক দলগুলোর, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে বড় রাজনৈতিক দলগুলোর আসনে প্রার্থিতা দেওয়ার একটা সংকট তৈরি হয়, কারণ অনেকাংশে দেখা যায় যে একই আসনে একাধিক প্রার্থী বিদ্রোহী প্রার্থী হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে একটা প্রবণতা কাজ করতে পারে, আশঙ্কা করছি যে বড় দলগুলো একজনকে বলবে যে ঠিক আছে আপনি বিদ্রোহী প্রার্থী হবেন না, আপনাকে আমরা আপার হাউসে আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করব। তো এই ধরনের মনস্তাত্ত্বিক একটা নতুন পরিবেশ তৈরি হতে পারে, যেটা বাংলাদেশের জন্য আসলে খুব বেশি সুখকর হবে বলে মনে করি না। তো এই জন্য এই জায়গাটা যদি এনশোর করা যায় যে কমপক্ষে একটা কক্ষে, তাহলেই এটা ভালো হবে। আদারওয়াইজ এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আসলে খুব বেশি এটা আসলে যদি হয় দ্বিকক্ষ বিশ্ব রাজনৈতিক এই যে সংসদ, সেক্ষেত্রে আসলে পাওয়ার এক্সারসাইজের ক্ষেত্রে কার ক্ষমতাটা ইয়ে থাকবে, প্রথম মানে উচ্চকক্ষ না নিম্নকক্ষ? নিঃসন্দেহে আসলে গোটা পৃথিবী জুড়েই যেখানে টু হাউসেস আছে, লোয়ার হাউস এবং আপার হাউস, লোয়ার হাউস বলতে সাধারণত হাউস অফ কমন্স, সাধারণ যে ডাইরেক্টলি ইলেক্টেড যারা মেম্বার্স অন পার্লামেন্টের তাদেরকেই সাধারণত লোয়ার হাউস করা হয়। আমেরিকার মডেলটা একটু ডিফারেন্ট, আমেরিকার সেনেট আছে, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ আছে, বাট ইউকের যেহেতু আমরা ওয়েস্টমিনস্টার পার্লামেন্টারি সিস্টেমের সাথে অনেকটা মিলে যায় আমাদের, বা খানিকটা অভ্যস্ত আমরা ওই ডেমোক্রেটিক সিস্টেমের সাথে। তো আপনি ওয়েস্টমিনস্টার পার্লামেন্টের কিন্তু হাউস অফ কমন্স যেটা, তার যারা সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হন। তো বাংলাদেশের আইডিয়াটাও এরকম যে যেটা লোয়ার হাউস, যারা কিনা সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন তাদের ক্ষমতাই বেশি থাকবে। একটা উদাহরণ দেই যে আপার হাউসে যেমন ধরুন কোনো একটা বিল যদি লোয়ার হাউস থেকে শুরু হয়, লোয়ার হাউসের বিল ইনিশিয়েট করার বিল তো একটা পথ পরিক্রমা পর্যায়ে পার হয়ে কিন্তু একটা পার্লামেন্ট হয়, এটা আইনের রূপ লাভ করে। যেমন আমি যদি একটা ফানি এক্সাম্পল দেই, প্রথমে ডাব থাকে, পরে ইভেনচুয়ালি পরিণত বয়সে নারকেলের রূপ লাভ করে। এরকম যে একটা বিল তার আইনি পরিক্রমা পার হয়েই কিন্তু একটা অ্যাক্ট আকার লাভ করে, আইনি পরিণত হয়ে যায়। তো এই আইনটা বিলটা ইনিশিয়েট করা আসলে লোয়ার হাউসেই থাকবে, এরকম একটা প্রস্তাবনা আছে আর কি, এবং সবাই মোটামুটি একমতই। আরেকটা তফাৎ দেখুন যে লোয়ার হাউস থেকে যে বিলটা নিচ থেকে পাস হয়ে যেটা আপার হাউসে যাবে, আপার হাউস প্রস্তাবনায় বলা আছে সর্বোচ্চ 2 মাস এটাকে হোল্ড করে রাখতে পারবে, সর্বোচ্চ 2 মাস, যেটা কিনা ওয়েস্টমিনস্টার পার্লামেন্টে সর্বোচ্চ 1 বছর রাখতে পারে। আবার কিছু
এরকম অনেক কিছু আছে যেগুলো লোয়ার হাউসের ক্ষমতা আসলে অনেক বেশি, কিন্তু আপার হাউসে প্রশ্ন হচ্ছে যদি মাত্র 2 মাস হয়, আমি ব্যক্তিগতভাবে কমিশনে বলেছি আর কি, যেটা 2 মাস বোধহয় কম হয়ে যায়, এটাকে মিনিমাম 6 মাস কিংবা তার চেয়ে বেশি করতে পারলে ভালো হয়, তা না হলে 2 মাস বেশি কম হয়ে যায়। কিন্তু তারপরও এই 2 মাস সময়ে যেটা হবে, সেটা তো ওখানে তো অনেক ডিবেট হবে, আলাপ আলোচনা হবে, পত্রিকায় লেখালেখি হবে, ফেসবুকে সবাই সামাজিক মাধ্যমে লেখালেখি করবে ওখানে কি হচ্ছে। তো এগুলো একটা জনমত গঠনে সহায়ক হবে। তো এটা অ্যাটলিস্ট এই এই লোয়ার হাউসের যদি কোনো বিল যদি এরকম হয় যেটা বিতর্কে জন্ম দিয়েছে, যেটা আপার হাউসে গিয়ে এটা জনমত গঠনের জন্য সহায়ক ভূমিকা পালন করবে। কিন্তু নিঃসন্দেহে গোটা দুনিয়া জুড়েই আসলে বেশিরভাগ ক্ষেত্রেই আপার হাউসের চেয়ে লোয়ার হাউসের যারা কিনা সরাসরি নির্বাচিত হন তাদের ক্ষমতা বেশিই থাকে। আপনাদের এখন আলোচনার একটা অন্যতম বিষয় যেটা সংস্কার কমিশনের সংসদে আসলে এই নারী প্রতিনিধিত্ব বাড়ানো, এই যে নারী প্রতিনিধিত্ব বাড়ানো আমরা যত শুনতে পাচ্ছি যেটা মোটামুটি সবাই একমত কাছাকাছি, কিন্তু আসলে সমস্যাটা কোথায় যেখানে ফাইনালাইজ করার জন্য এখনো ওটাকে চূড়ান্ত করা যাচ্ছে না কেন? আসলে নারীর কে প্রমোট করতে হবে পলিটিক্যালি, এ বিষয়ে সবাই একমত, বেশিরভাগ দলই একমত, এবং এর সংখ্যাটা বর্তমানে বিরাজমান সিস্টেমে আছে 50 জন। এটাকে 100-তে উন্নীত করতে হবে, এটাতেও সবাই একমত মোটামুটি। যদিও আমাদের খানিকটা একটু আলাদা প্রস্তাবনা ছিল, যাই হোক, কিন্তু কমিশনের রেকর্ড অনুসারে আসলে 100টাই উন্নীত করতে হবে, এই বিষয়ে সবাই একমত। কিন্তু সংকটের জায়গা হচ্ছে এটার কম্পোজিশনটা কি হবে, এটা ফরমেশনটা কি হবে, ফরম্যাটটা কি হবে। এটা কি সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন, ঘূর্ণায়মান পদ্ধতিতে হবে, না এটা সিলেকশনের ভিত্তিতে হবে, এই সংকটের জায়গাটা এখন চলছে আর কি। তো এই টেনশনটা আছে। তো এটা উন্নীত করার বিষয়ে সবাই একমত পোষণ করলেও এটা কিভাবে উন্নীত করা যেতে পারে, এটা নিয়েই আসলে দ্বন্দ্বটা রয়ে গেছে এখনো। এটাই মূল সংকট। এখন দেখুন, এটা একটা কমন সংকট দাঁড়িয়েছে পুরো, শুধু নারীর ইস্যুতে নয়, এই পুরো যতগুলো আপনি ইন্ট্রোডাকশনে যেটা বলছিলেন, টোটাল 20টা মতো প্রস্তাবনা দিয়েছে, কিছু একমত হয়েছে, কিছু কাছাকাছি আছে, কিছুটা আবার একটু ঢিলে ঢালা ভাব। এই পুরো সবগুলো আইটেমের মধ্যে একটা কমন সংকটের জায়গা হচ্ছে, যেগুলো একমত হচ্ছেও সেগুলোতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন এই হেডিং একমত হয়ে যায়। আপনাকে আমি সুনির্দিষ্টভাবে বলতে চাই যে হেডিং একমত হওয়া বলতে আমি কি মিন করলাম। দেখুন, এই নারীর প্রশ্নে বললাম যে হ্যাঁ, আমরা নারীকে তো প্রমোট করতে চাই, সবাই একমত। কিভাবে করতে চাই, এই জায়গায় মতের বিভিন্নতা দ্বন্দ্বের জায়গাটা চলে আসে। আমরা উচ্চ কক্ষ চাই, কিন্তু উচ্চ কক্ষের কম্পোজিশন কি হবে, ওখানে কি পিআর হবে কি হবে না। একটা বৃহৎ রাজনৈতিক দল চায় এরকম নিম্নকক্ষে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট যে সিস্টেম আছে ওইটাই উচ্চকক্ষে হবে। তাহলে মানে হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ হ্যাভিং অ্যানাদার এক্সটেন্ডেড ভার্জন অফ পার্লামেন্ট? এটা তো কোনো একটা মিনিংফুল কোনো কিছু হলো না। হ্যাঁ, তো এরকম আমরা চাইছি একটা আইডিয়া আকারে, একটা কনসেপ্ট আকারে আমরা কনসেপচুয়ালি চাইছি, কিন্তু এটার যখন কম্পোজিশনের প্রশ্ন আসছে তখন আসলে সংকট দেখা দিচ্ছে। তো আমার একটা গাছ একটা লাগবে আমার। এই গাছের কি এটা বড় গাছ না ছোট গাছ? ওই যে আপনার ইসের মতো গাভী লাগবে, এই গাভীটার আসলে কালার কি হবে, এটা ছোট হবে না বড় হবে, বনি ইসরায়েলের মতো একটা, যে এত বেশি ক্রাইটেরিয়া দাঁড়িয়ে যাচ্ছে, ওই বাছুরটা খুঁজে পাওয়াটা দুষ্কর হয়ে যাবে আর কি। তা আমরা পাচ্ছি কিনা ওইরকম একটা পর্যায়ে চলে যাই যে আমরা হেডিং আকারে রাজি হয়ে যাচ্ছি, কিন্তু এই ভিতরে নিটিগ্রিটিগুলোতে আমরা আসলে আটকে যাচ্ছি বারবার, হোঁচট খাচ্ছি বারবার। তো এটা একটা কমন সংকটের জায়গা। আরেকটা বিষয় খুব আলোচিত এখন সংসদ এবং মানে আপনার সংস্কার কমিশন এবং কমিশনের বাহিনী, সেটা হলো রাষ্ট্রের মূলনীতির আসলে কি হবে। রাষ্ট্রের মূলনীতি বিষয়ে আমরা যতটুকু জানতে পেরেছি, বিএনপি জামাত সহ অধিকাংশ দল এই কমিশনের প্রস্তাবে যে 5টি মূলনীতি, এটার পাশাপাশি যে 5ম সংশোধনের মাধ্যমে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের বিষয়টাকে বাদ দেওয়া হয়েছিল, সেটাকে পুনর্গঠন করা। এক্ষেত্রে আসলে সংকটটা কোথায় দাঁড়িয়েছে, যে সংকটের কারণে এটা সামনে এগোচ্ছে না? দেখুন, আপনি আপনার প্রশ্নটিতে দুটো অংশ ভাগ করা যায় লার্জলি। একটা অংশ হচ্ছে যে আমাদের যে এক্সিস্টিং যে কনস্টিটিউশনের বই আছে, সেখানে আর্টিকেল 8(1) সেখানে 4টা উপাদান আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে, যেখানে আছে
আপনার সোশ্যালিজম, তারপর ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, যেটা সেকুলারিজম। তো এইখানে একটা কমন, যেটা নন ডিসপিউটেড, এটা কারো কোনো ডান বাম সেন্টার কারোই আপত্তি নাই, সেটা হলো ডেমোক্রেসি। এটা আসলে গণতন্ত্র নিয়ে কারোই কোনো আপত্তি নেই। এখন বাকি তিনটা একটা একটা করে বলি। এই নতুন প্রস্তাবনায় বলা হয়েছে যে আমাদের যে গ্লোরিয়াস প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স আছে, মহান স্বাধীনতার যে ঘোষণাপত্র আছে, এপ্রিল মাসে মেহেরপুরে বৈদ্যনাথতলায় পাঠ করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল বাংলাদেশ নামক একটা রাষ্ট্র গঠিত হবে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে। তো এই তিনটা উপাদান এই নতুন যে কমিশনের প্রস্তাবনায় আছে, এই তিনটা আছেই, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং গণতন্ত্র। এবং তারা অরিজিনালি যে প্রস্তাব দিয়েছিলেন সংবিধান সংস্কার কমিশন, সেখানে বহুত্ববাদ ছিল। তো এখন বিভিন্ন রাজনৈতিক দল তাদের মত দিয়েছে, রিজার্ভেশন দিয়েছে। আমরাও আমাদের মতো করে বলেছি যে বাংলাদেশের যে আপামর এই জনপদের মানুষ যে ধর্মীয় যে লালনের জায়গাটা, পালনে গাফিলতি থাকলেও কিন্তু আমরা লালন বা ভালোবাসার জায়গাটা আমাদের কিন্তু একটা খুব সেন্সিটিভিটি, হাই ডিগ্রি অফ সেন্সিটিভিটি আছে আমাদের। আমরা খুব মানে ধর্মীয় প্রশ্নে আমরা খুব মায়াময়। তো ওই জায়গায় আমরা মনে করেছি যে তাওহীদের সাথে এই ধর্মপ্রাণ মানুষ হয়তো গুলিয়ে ফেলবে কিনা। কারণ বাংলা যদি আমরা প্লুরালিজমকে বাংলা যদি বলি, তাহলে আসলে বহুত্ববাদ দাঁড়িয়ে যায়। তো এখন তাওহীদের প্রশ্নে আসলে একত্ববাদের আবার বহুবচন বহুত্ববাদ পাছে হয়ে যায় কিনা, এই একটা আশঙ্কার জায়গা ছিল। তো আমরা বলেছিলাম যদি আপনাদেরকে রাখতেই চান, তাহলে বহুত্ববাদ বাংলায় না লিখে যেটা করতে পারেন, প্লুরালিজম আপনারা ইংরেজিতেই বাংলার মতো করে লিখতে পারেন, অথবা যদি বাংলা আপনাদেরকে লিখতেই হয় তাহলে আরেকটা সংযুক্ত করে বহুতত্ত্ববাদ লিখে কোনোভাবে মিনিমাইজ করা যায় কিনা। বাট সুখের বিষয় হচ্ছে যে বেশিরভাগ রাজনৈতিক দল আসলে এই বহুত্ববাদের বিষয়টাই রাজি হয় নাই, তাদের রিজার্ভেশন শুরু করেছে। এই জন্য কমিশন ওটাকে পুরো ড্রপ আউট করে দিয়েছে। তো এখন অবশিষ্ট থাকলো কি, যে অবশিষ্ট থাকলো সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র, যেটা নন ডিসপিউটেড। আরেকটা এই জাতীয় ঐক্যমত্য কমিশনে যে আমাদের ধর্মীয় সম্প্রীতির যে একটা বিবেচনা আছে, ধর্মীয় সম্প্রীতি এবং মূল্যবোধের জায়গা, এই জায়গাটাকে, এই কনসেপ্টটাকে ইনক্লুড করার জন্য বলা হয়েছে এবং মোটামুটি সবাই একমত হয়েছে। দেখুন মানে ডান বাম মিডল সবাই তো আসলে ধর্মের পালনের প্রশ্নে তো আসলে যে যা ধর্মের সম্প্রীতির প্রশ্নে তো আমরা তো সবাই একমত। এখানে আসলে ডিসপিউট করার কোনো পলিটিক্যাল কারেজ নাই এবং এটা যৌক্তিকতাও নাই আসলে। তো এই জন্য যেটা সর্বশেষ দাঁড়িয়েছে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় সম্প্রীতি, এই কয়েকটা জিনিস এখন হয়েছে। এখন একটা মৌলিক সংকট আছে, সেটা হচ্ছে যেমনটা বলছিলাম যে আর্টিকেল 8(1) অনুচ্ছেদ 8(1) যে 4টা উপাদান আছে, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। প্রশ্ন হচ্ছে যে এই যে নতুন 5টা এলিমেন্ট মোটামুটি সবাই ঐক্যমত্য পোষণ করলো, এই 5টা উপাদান কি এক্সিস্টিং 4টা উপাদান কি আসলে প্রতিস্থাপন করবে, না 5 আর 4 মিলিয়ে 9 হবে? মানে আগের উপাদানের আসলে ভাগ্য কি হবে, প্রতিস্থাপিত হবে না এই 5 আর 4 মিলে সমন্বিত হবে? এই প্রশ্নের উত্তর পাওয়া ডিফিকাল্ট। যে জাতীয় ঐক্যমত্য কমিশন যেটা করেছে, ইনিশিয়ালি আমরা যেটা বুঝতে পেরেছি যে আমরা যে বিভিন্ন সংস্কার কমিশন ছিল, এটা মূলত আসলে এই প্রস্তাবনাটা ছিল সংবিধান সংস্কার কমিশনের অরিজিনাল প্রস্তাব ছিল। তো আমরা আমাদের বোঝাপড়া ছিল এবং কমিশন অনেকটা স্বীকারও করেছে বলতে পারেন, কমিশনের ইন্টেনশন ছিল যেটা আসলে সাবস্টিটিউট হবে, সাপ্লিমেন্টারি নয়, এটা পরিবর্তক হবে, পরিপূরক নয়। মানে এই পুরো প্রসেসে আসলে এরকম একটা ভাবনাই ছিল। কিন্তু দেখা যাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশনে বিভিন্ন ঘরানার রাজনৈতিক দলের বিভিন্ন রকম কথাবার্তা আছে। কারণ ওখানে তো যারা ধর্মপন্থী রাজনৈতিক দল, তারা তো আসলে নিরপেক্ষতাবাদের প্রশ্নে তাদের একটা আপত্তি আছে। আবার যারা একটু উদারপন্থী সেকুলার পলিটিক্যাল পার্টিস, এই অর্থে উদার বলছি, তো
তারা তো আবার ধর্ম নিরপেক্ষতাবাদকে রাখার সপক্ষে অনেক যুক্তি দিচ্ছেন। এই যে একটা দ্বান্দ্বিক জায়গাটা, এটার জন্য একটা পর্যায়ে কমিশন এমন করে দিয়েছে আসলে যে সংবিধানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় মূল্যবোধ এবং সম্প্রীতি এগুলো সন্নিবেশিত থাকবে, উল্লেখিত থাকবে, এরকম একটা। এখন এটা উল্লেখিত থাকবে, এটা প্রতিস্থাপিত হবে না পরিপূরক হবে, এটার আসলে ফয়সালা আমরা এখনও জানি না। তবে যেটা বোঝা যাচ্ছে যে পরবর্তী পার্লামেন্ট বা কোনো পার্টি যদি এটা পরবর্তীতে তাদের পলিটিক্যাল এজেন্ডা আকারে এটা আনতে চায়, এটার ভাগ্য আসলে পরবর্তী পার্লামেন্টই নির্ধারণ করবে। আমি একটু জানতে চাই আসলে যে এই যে সংস্কার কমিশন আপনাদের কাছে যে 20টা বিষয়ের প্রস্তাব আমরা আসলে আলোচনার জন্য উপস্থাপন করেছে, এগুলোর মধ্যে আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে অনেকগুলো কমিশন গঠন হলেও সবগুলো কমিশনের প্রস্তাবনা মনে হয় এখানে আসেনি। এর মধ্যে অন্যতম একটা বিষয় ছিল পুলিশ সংস্কার কমিশন। এই পুলিশ সংস্কার কমিশন নিয়ে কি আসলে এখন পর্যন্ত আপনারা কোনো আলোচনায় অংশগ্রহণ করেছেন বা করার সামনে কোনো অপরচুনিটি আছে, সম্ভাবনা আছে? দেখুন, দুটো বিষয়। একটা হচ্ছে পুলিশ সংস্কার কমিশন তারা যে প্রস্তাবনা বা প্রতিবেদন জমা দিয়েছে, এটা খুব আনইউজুয়ালি আর কি, একমাত্র কমিশন কিনা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তবে এখনো পর্যন্ত পুলিশ সংস্কার কমিশন কোনো রাজনৈতিক দল, অংশীজন, এমনকি পুলিশদের কাছ থেকেও বোধ করি কোনো ধরনের প্রস্তাবনার জন্য আহ্বান করে নাই, কোনো রিকোয়েস্ট আসে নাই, আমাদের ওপিনিয়ন সিক করা হয় নাই। এটা খুব আনইউজুয়াল পেয়েছি আমরা। অন্যান্য কমিশনগুলো যেমন ধরুন সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, জনপ্রশাসন, এরকম অনেকগুলো যে কমিশন গঠিত হয়েছে, তারা কিন্তু আমাদের কাছে প্রস্তাবনা চেয়ে পাঠিয়েছে এবং আমরা যথারীতি দিয়েছিও, আমাদের মতামতও দিয়েছি, সাক্ষাৎও করেছে একাধিকবার। কিন্তু এই পুলিশ সংস্কার কমিশন দে জাস্ট প্রিপেয়ার্ড অ্যান অ্যাসাইনমেন্ট। এটা পুলিশ সংস্কার কমিশনের যিনি প্রধান ছিলেন সফরওয়াজ সাহেব, আমি তাকেও কিন্তু সাক্ষাতেও বলেছি, তার সাথে ঐক্যমত্য কমিশনের প্রতি দেখা হয়, আমি দু একদিন বলেছিও। তো তিনি তাদের মতো করে বলেছেন না, কিন্তু তাদের ওইরকম আসলে বোধহয় স্পেসিফিক ইনস্ট্রাকশন ছিল না এভাবে ওপিনিয়ন চেক করার জন্য, এমনটাই আমি বুঝতে পেরেছি তার কাছ থেকে। আর জাতীয় ঐক্যমত্য কমিশনে যে এজেন্ডাগুলো দেখতে পেলাম, এখানে আসলে পুলিশ সংস্কার কমিশন নিয়ে কোনো এজেন্ডা তালিকাভুক্ত আছে বলে আমার কাছে মনে হয়নি, অ্যাটলিস্ট আমি এখনো পর্যন্ত দেখি নাই এবং আমি কাউকে বলতেও শুনি নাই। তো এটা বোঝার চেষ্টা করেছি এবং অফ দ্য রেকর্ড অনেক সময় দেখা যাচ্ছে যে আলোচনার চলাকালীন সময় তো আছেই এবং আলোচনার বাইরে আমরা আলোচনাতেও বলেছি ফর্মালি যখন অধিবেশন চলে, এবং এর বাইরেও দুইভাবেই বলার চেষ্টা করেছি যে জুলাই অভ্যুত্থানের পরে যে বাংলাদেশের যে আকাঙ্ক্ষার জায়গাগুলো, এর একটা বড় অংশ জুড়ে আছে এরকম যে পুলিশিং সিস্টেমটা, এটার ওভারহলিং দরকার। এটা একটা পুরো একটা হোলসেল একটা রিফর্ম দরকার। এই ফিলিংটা কিন্তু আছে জনমানুষের ভিতরে, সবার আকাঙ্ক্ষার মধ্যে এই উপাদানটা আছে। কিন্তু খুব দুঃখজনকভাবে যে এত সেন্সিটিভ এবং এত প্রয়োজনীয় একটা এজেন্ডা তালিকাভুক্ত করা হয় নাই। তো এটা আমরা ঐক্যমত্য কমিশনের নজরে এনেছি, অন দ্য রেকর্ড অধিবেশন চলাকালীনও এনেছি এবং অধিবেশনের বাইরেও আমরা সাইডলাইনে মিটিংয়ে আমরা এটা রিকোয়েস্ট করেছি যাতে এটা একটা তালিকাভুক্ত করা হয়। বাট এখন আমরা অফিসিয়ালি কোনো কাগজপত্র আপনারা পাননি? এখন আমরা অফিসিয়াল কোনো আসলে এটার বিষয়ে সিদ্ধান্তও পাইনি। এটা বিষয় জানার আসলে খুব ইচ্ছে যে আসলে আপনি প্রবাসে ছিলেন সেই অর্থে না, যে আপনি ছিলেন আসলে বেশিরভাগ পড়াশোনা করার জন্য বিদেশে গিয়েছেন, আবার বাংলাদেশে ফেরত এসেছেন। আমাদের অনেক মানুষ এখন দেশের বাইরে অবস্থান করছে, তাদের আসলে অনেকেরই মন চায় যে আমরা আসলে এই বাংলাদেশে ভোটার হয়ে ভোট দিই। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইদানিং দেখছি যে কিছু দল চাচ্ছে যে প্রবাসীদের ভোট আসলে হোক, আবার কয়েকটি দল চাচ্ছে যে তারা আসলে প্রবাসীদের ভোট চান না, তারা ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছেন। আপনি তো আসলে বিদেশে ছিলেন, আপনাকে কখনো মনে হয়েছে যে আমি আসলে প্রবাসের থেকেও দেশের গণতন্ত্রে বা দেশের উন্নয়নে আমি কাজ করতে, যারা কাজ করবে তাদেরকে ভোট দিতে চাই বা ভোট গ্রহণে অংশগ্রহণ করতে চাই? জি, নিশ্চয়ই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শুধু আমি কেন, প্রবাসী বাংলাদেশিরা আসলে শরীরটা নিয়ে শুধু বিদেশে বাস করে বলে আমি বোধ করি। মানে তাদের মনটা কিন্তু বাংলাদেশেই পড়ে থাকে সারাদিন। আপনি দেখুন, আপনি যে ডেইলি লাইফ বিবেচনা করেন, সকালে ঘুম থেকে উঠে আপনি নিউ ইয়র্কে থাকুন বা লন্ডনে থাকুন বা প্যারিসে, অন্য যে কোনো জায়গায়, বা মিডল ইস্টে
মালয়েশিয়া যেখানেই থাকুন, আপনি সকালবেলা ঘুম থেকে উঠে যখন আপনি মোবাইলে হোক বা ঘড়িতে হোক আপনি যখন সময়ের দিকে তাকান, তখন আপনার স্থানীয় সময়ে যটা বাজে আপনার মনের অজান্তে অটোমেটিক্যালি এখন বাংলাদেশে কটা বাজে এটা অটোমেটিক্যালি তাদের মানসপটে কিন্তু চলে আসে। আমি এটা বলার অর্থ হলো এই যে আমাদের সারাটা সময় জুড়ে প্রাণটা জুড়ে আসলে বাংলাদেশেই থাকে। বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা, বাংলাদেশে পত্রপত্রিকা পড়া, বাংলাদেশ নিয়ে ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মতের প্রকাশ, এই সব কিছুই আসলে বাংলাদেশকে ঘিরেই থাকে। তো এখানে বাংলাদেশকে পুনর্গঠনের জন্য আমরা শুধু প্রবাসীদেরকে রেমিটেন্স ব্রিঙ্গিংয়ের একটা মাধ্যম যদি মনে করি, তাদের অংশগ্রহণের জায়গা শুধু তারা বিদেশে যাবে, অর্থ উপার্জন করে দেশে রেমিটেন্স পাঠাবে, আমরা এই জায়গাটাই শুধু পছন্দ করছি। আপনি দেখুন এই জুলাই গণ অভ্যুত্থানে প্রবাসীরা কি দারুণ অভূতপূর্ব একটা রোল প্লে করেছে, এটা তো অনস্বীকার্য। তারা যদি রেমিটেন্স শাটডাউন না করতেন তাহলে বোধহয় এই রেজিমকে সরিয়ে ফেলাটা বোধহয় আরেকটু কঠিন হতে পারতো বা হতো। তো দারুণ একটা অভূতপূর্ব রোল প্লে করেছে, তো এটা তো আমাদের অনস্বীকার্য। এখন প্রশ্ন হচ্ছে যে আমি নীতিগতভাবে আমরা চাই না, আমি তো আসলে ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে প্রবাসী ভোটারদের এই রাষ্ট্রের যে পরিচালনার জন্য, যে নির্বাচনে অংশগ্রহণের জন্য তাদের অংশগ্রহণ থাকবে না, এর সপক্ষে আমি একটা যুক্তিও দেখতে পাই না। এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে, কোন পদ্ধতিতে, কোন স্কেলে এটা করা যেতে পারে, এটা নিয়ে বিস্তর আলোচনা হতে পারে, এটা নিয়ে সব রাজনৈতিক দল এবং অংশীজনের মধ্যে একমত হতে পারে। এটা কি সারা পৃথিবীর, গোটা পৃথিবীর সবগুলো দেশে, যতগুলো দেশে আছে, এটা তো আসলে এই মুহূর্তে বাস্তবসম্মত হবে না। তো এটা আমরা আসলে কোন কোন জায়গায় করতে পারি বা কি পরিমাণ জনগোষ্ঠী একটা দেশে থাকলে এখানে আমরা চালু করতে পারি কিনা, এরকম একটা আলোচনা হতে পারে। তো কিন্তু প্রবাসীদের ভোট দান বা এই প্রক্রিয়াতে অংশগ্রহণের জন্য নীতিগত প্রশ্নে এটার অংশগ্রহণ করা উচিত নয়, করতে পারবে না, এটার তো আসলে আমি সপক্ষে কোনো যুক্তি আছে বলে বোধ করি না। তো একটু আমি আসলে একবার একটু জানতে চাই, জামাতের লাস্ট সমাবেশে জামাতের আমির খুব কিছু কথা বলেছেন, তার মধ্যে অন্যতম একটু যে তারা যদি কখনো সরকার তাদেরকে গঠন করার সুযোগ দেয় জনগণ, সেক্ষেত্রে তারা আসলে জনগণের সেবক হিসেবে কাজ করবে। একই সাথে তারা বলেছে তাদের মন্ত্রী, এমপি বা তাদের দলীয় কোনো কি বলে যারা সংসদে প্রতিনিধিত্ব করবে তারা কোনো সরকারি সুযোগ সুবিধা নেবে না, এবং বছর শেষে যেই কাজ করবে কাজের টাকাটা তাদেরকে বুঝিয়ে দিতে হবে সে কত টাকা খরচ করেছে, কিভাবে কোন পথে খরচ করেছে, বাকি কত উদ্বৃত্ত আছে বা ঘাটতি আছে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আসলে এটা আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আসলে দেখুন, এটা তো একটা আইডিয়াল সিচুয়েশন। আপনি যদি রাষ্ট্রকে সামনে রেখে চিন্তা করেন তাহলে তো এরকমই তো আমরা বাংলাদেশ চাই, যেখানে ধরুন যে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আমি যে কাজের জন্য একটা প্রজেক্টেই কাজ পেয়েছি, এটা দিন শেষে আমাকে অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নে আমাকে স্বচ্ছ থাকতে হবে, এটা তো প্রশ্নাতীত। এখন কাজের আসলে মূল সংকটের জায়গাটা যেটা আসলে যে লেজিসলেচারের যারা মেম্বার অফ পার্লামেন্ট, আমি পার্সোনালি মনে করি যে তাদের কাজ পিওরলি আসলে লেজিসলেশন ভিত্তিক থাকা দরকার। মূল সমস্যা যেটা হয়েছে সেটা হলো যে আইনসভায় আইন প্রণয়নের অংশগ্রহণের পাশাপাশি আপনি যখন উন্নয়ন কাজগুলো ঢুকিয়ে দেন, ডেভেলপমেন্ট ওয়ার্ক ঢুকিয়ে দেন, তখন মনস্তাত্ত্বিকভাবে এরকম একটা হায়ারার্কি তৈরি হয়ে যায়। এরকম দেখুন, নিচ থেকে যদি শুরু করি, সবচেয়ে ছোট প্রশাসনিক কাঠামোতে, এই জনপ্রতিনিধি আকারে বলছি, সবচেয়ে ছোট হয়তো ইউনিয়ন পরিষদের সদস্য যারা, মেম্বার যারা, তার চেয়ে আরেকটু বড় হলো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, তার চেয়ে আরেকটু বড় হচ্ছে আপনার উপজেলা ভাইস চেয়ারম্যান, তার চেয়ে আরেকটু বড় উপজেলা চেয়ারম্যান, ওর চেয়ে আরেকটু বড় হলো এমপি। আসলে মনস্তাত্ত্বিকভাবে আমরা একটা এই হায়ারার্কি ডেভেলপ করে ফেলছি, উইচ ইজ কমপ্লিটলি রং। আসলে আইনসভার সদস্য হওয়ার অর্থ হলো আপনি আইন প্রণয়নে অংশগ্রহণ করা, মিনিংফুলি কন্ট্রিবিউট করা। এটার সাথে যেটা করেছে, এই ডিফেক্টিভলি করেছে বলে আমি পার্সোনালি বোধ করি, যেটার সাথে ওই উন্নয়ন কাজের অংশ যোগ করে দিয়ে তখন আবার সে ওই ওর চেয়ে আমি বড়, আমার বাজেট বেশি, এই তখন একটা লুটপাটের বাণিজ্য, স্বজনপ্রীতি, এগুলো প্রশ্ন
আসলে রয়ে যায়। তো এটা পার্সোনালি বোধ করি যে এটাকে যদি একদম পুরোপুরি সরিয়ে ফেলে দেওয়া যায়, দেখবেন যে নির্বাচনে প্রার্থিতা পাওয়াটাই আসলে বোধহয় উল্টোটা হয়ে যাবে, যে ভাই ওখানে তো নির্বাচন করতে হলে পড়াশোনা করা লাগে, কন্ট্রিবিউট করা লাগে, তো ওগুলো পণ্ডিত মানুষের কাজ, টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, তো এগুলো লোক খুঁজে পাওয়া যাবে না। আর ফ্যাসিলিটিসের যদি প্রশ্ন যদি বলি, আসলে ফ্যাসিলিটিস এটা আলোচনার বিষয়। আসলে দেখুন, এটাকে যদি আপনি একজন মেম্বার অফ পার্লামেন্ট হন, আসলে রাষ্ট্রকে নির্ধারণ করতে হবে যে কোন কোন ফ্যাসিলিটিগুলো ন্যায্যতার ভিত্তিতে একজন মেম্বার অফ পার্লামেন্টকে দেওয়া উচিত। দেখুন, যদি একজন আইনসভার সদস্য হয়, তাহলে তাকে মোটামুটি তো ফুল টাইমই পলিটিক্সে এবং এই এঙ্গেজ থাকতে হয়, এই আইনসভার কার্যাবলীতে থাকতে হয়। তো তারও তো পরিবার পরিজন সংসার আছে তো, তাই না? তো আপনি যদি কোনো ফ্যাসিলিটিসই না নেন, তাহলে সে সংসার চালাবে কি করে? তখন সে তো লুটপাটের একটা রাস্তা খুলে ওখান থেকে আয় রোজগারের ব্যবস্থা তৈরি করবে। তো একেবারেই যদি আমরা এরকম আকারে বলি যে আমরা সংসদে গেলে কোনো ধরনের সুবিধা নেব না, এটারও যৌক্তিকতা নিয়ে আমার ব্যক্তিগত প্রশ্ন আছে। তো এই জন্য বোধ করছি যে একটা ব্যালান্স একটা পজিশনে যাওয়া দরকার, যে একটা মানুষের ন্যূনতম চলাফেরার জন্য, মসজিদের ইমাম নামাজ পড়াবে, মসজিদের মুয়াজ্জিন আজান দেবে, মসজিদের খাদেম সারাদিন মসজিদ ঝাড়ু দেবে, পরিচর্যা করবে, তাকে আল্লাহ রাস্তায় আপনি করেন, বেতন দেন না, সে তখন কি রাতে বেলা এসে নামাজ পড়ে চুরি করতে বেরোবে? তো ব্যাপারটা তো আসলে এরকম হতে পারে না। তো এই জন্য এর একটা মেজার একটা অবস্থান নেওয়া দরকার বলে বোধ করি। আমরা আসলে একটু আসি আবার জুলাই নিয়ে। জুলাই তো প্রায় যে আন্দোলনটা শুরু হয়েছিল জুলাই মাসে, সেটা প্রায় 1 বছরের শেষ পর্যায়ে হতে চলেছে। ইতিমধ্যে সংস্কার কমিশন যেই রিপোর্টগুলো দিয়েছে সেগুলো নিয়ে আপনারা প্রতিনিয়ত আলাপ আলোচনা করছেন। সবারই একটা দাবি, বিশেষ করে জুলাই এই আন্দোলনে যারা সরাসরি অংশগ্রহণ করেছে তাদের জুলাই মাসের মধ্যেই তারা জুলাই সনদ চায়। যে আলাপ আলোচনা এখন চলছে, এই সময়ের মধ্যে কি আসলে এটা দেওয়া সম্ভব? ডিফিকাল্ট বাট নট ইম্পসিবল, এটা সম্ভব বাট কষ্টসাধ্য। এখন শুধু কমিশনকে একতরফা বললে হবে না যে আপনারা এতদিন দিতে পারলেন না। এটা রাজনৈতিক দলেরও দায় আছে বলে বোধ করি। কারণ দেখুন, আমরা একটা প্রবণতা খেয়াল করেছি জাতীয় ঐক্যমত্য কমিশনে, যে প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব ভাবনা, চিন্তা, দর্শন, ফিলোসফি তো আছেই। এই ভাবনার ভিন্নতা বা বিভিন্নতা আছে জন্যই তো এতগুলো রাজনৈতিক দল গঠনের কারণ আছে আসলে। তো আমার দলের তো একটা পজিশন আছে, তো সেটাকেই আঁকড়ে ধরে শক্তভাবে আমি যদি ওখানে পড়ে থাকি, আমি যদি ঐক্যমত্যের সাথে একটুও না এগোই, তাহলে তো কমিশন আসলে একটা চাপিয়ে দিয়ে তো ঐক্যমত্য অর্জন করা সম্ভব নয়। এই জন্য আমরা মনে করছি যে রাজনৈতিক দল যারা অংশগ্রহণ করছে জাতীয় ঐক্যমত্য কমিশনে, পাশাপাশি যদি জাতীয় ঐক্যমত্য কমিশন নিজেও এই দুটোরই একটা সহযোগিতামূলক, পারস্পরিক সহযোগিতামূলক আচরণের মাধ্যমে, মিউচুয়াল কোঅপারেশনের মাধ্যমেই এই জুলাইয়ের ভিতরেই একটা ড্রাফট রেডি করা সম্ভব। এবং আমি আগামীতে যদি আগস্টের ভিতরে লেটেস্ট ডেটও ধরি, আগস্টের 5 তারিখ তো আসলে আমার মতে সর্বশেষ হিস্টোরিক্যাল একটা ডেট। এর মধ্যে যদি আগস্টের 5 তারিখের সর্বোচ্চ বলছি, আগস্টের 5 তারিখের মধ্যে যদি জুলাই সনদ এবং ঘোষণাপত্র যদি রেডি করা বা ঘোষণা না দেওয়া যায়, তাহলে একটা গভীর সংকট তৈরি হবে বলে আশঙ্কা করছি, যেটা মোটেই কাম্য নয়। তা আমি আসলে শেষ পর্যায়ে আমরা চলে আসছি একটু জানার বিষয়, যে আপনি তো আসলে একজন আইন পেশায় নিয়োজিত, আইন নিয়ে প্র্যাকটিস করেন। এই যে জুলাই যে গণহত্যা নিয়ে আসলে ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনেকগুলো অভিযোগ জমা পড়েছে, গুম খুন থেকে শুরু করে সব কিছু। এই যে সরকারের যেই মেয়াদ আছে, আমরা যেটা যদি আপাতত দৃষ্টিতে ধরে নেই যে ফেব্রুয়ারি মাসে বা এপ্রিল মাসে নির্বাচন দেবে, এই সময়ের মধ্যে কি আসলে কোনো বিচার কার্যে কোনো কিছু সরাসরি করে যাওয়া কি সম্ভব? সরকার পক্ষে কার্যকর করে যাওয়া সম্ভব? দেখুন, যে ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনাল যেটা আছে আর কি, ট্রাইব্যুনাল তো তার মতো করে এটাকে এক্সপেডাইট করার চেষ্টা করছে। রিসেন্টলি সাম্প্রতিক সময় আমরা খেয়াল করেছি যে ট্রাইব্যুনাল 2ও গঠিত হয়েছে।
তো এটা একটা নজির তো, যে তারা আসলে প্রয়াস চালিয়ে যাচ্ছে। এখন রাষ্ট্রের বিভিন্ন অর্গানের মধ্যে যদি একটা মিউচুয়াল কোঅপারেশন না থাকে, যদি একটা অংশ আরেকটা অংশকে সহায়তা না করে, তাহলে তো পুরো প্রসেসটা স্লো হয়ে যায়। তো আমাদের প্রশাসনে বিভিন্ন পুলিশের মধ্যে তদন্ত সংস্থার ভিতরেও তো আসলে ঘাপটি মেনে তো আছেই, ফ্যাসিবাদের দোসররা তো আছেই। তো এর একটা কালেকটিভ একটা ধীরতা তো আছেই, এটা একটা সংকট তো আছেই। তো এরপর এতদ সত্ত্বেও যদি ট্রাইব্যুনাল মনে করে যে মোটামুটি একটা সময়ের ভিতরে, বাট অবশ্যই এটা মোটেই উচিত হবে না যে একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে ডিসেম্বরের মধ্যে মিনিমাম 3টা মামলা রায় চাই। যদিও জন আকাঙ্ক্ষা হচ্ছে যত দ্রুততম সময়ের ভিতরে এই বিচারিক কার্যক্রমগুলো শেষ করা যায়, বাট এবং এটা এমফ্যাটিক বাট, এটা খুব জোরালোভাবে বলছি, যে ন্যায্যতার ভিত্তিতে এবং কোনোভাবেই যিনি দোষী নন তিনি যেন সাজা না পান। দেখুন, একটা লিগ্যাল জুরিসপ্রুডেন্সে একটা কথা আছে এরকম, যে আপনি 100 মানুষকে যদি, অপরাধী মানুষকেও যদি আপনি ছাড়া পেয়ে যায়, তার চেয়ে বেশি যদি একজন নিরপরাধ মানুষ যদি শাস্তির মুখোমুখি হয়, এটা আরও বেশি দুঃখজনক। তো এই জন্য ন্যায্যতার ভিত্তিতে এবং এটা যেন জাস্টিস হয়, এটার জন্য টাইমের ফ্রেম বেঁধে দিয়ে এটাকে চাপাচাপি করা, এটা বোধহয় খুব বেশি ওয়াইজ হবে না। বাট আমরা অবশ্যই চাই যে যত দ্রুত সম্ভব এটা স্বচ্ছ নিরপেক্ষতার বজায় রেখে ট্রাইব্যুনাল তার বিচারিক কার্যক্রম শেষ করবে, এটাই একটা আমাদের প্রত্যাশা। সানি ভাই, আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ, আমাকে আমন্ত্রণ করবার জন্য আমি সম্মানিত বোধ করছি। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতি। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যিনি আসলে এই সংস্কার কমিশনে নিয়মিতই দলের পক্ষ থেকে দেশের এবং জাতির জন্য আগামী সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য নিজের মেধাকে কাজে লাগিয়ে যাচ্ছেন এবি পার্টি আমার বাংলাদেশ পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক। আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা যারা দেখছেন এবং আগামীতে দেখবেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।